প্রিয় শিক্ষার্থীরা, একেএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাসটি করব। দেখো, আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসের যে প্রথম অধ্যায়টা আছে, যে ব্যবসায়ের আইনগত দিক, আমরা সেই অধ্যায়টা সম্পর্কে পড়ব এবং সেই অধ্যায়টা সম্পর্কে জানবো। দেখো, এই যে ব্যবসার আইনগত দিক সম্পর্কে আমরা বলবো যে কি ধরনের আইনি জটিলতা রয়েছে ব্যবসা পরিকল্পনায়। এখন এই ধারণাটা সম্পর্কে যদি বলি, 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি এই ব্যবসা উদ্যোগ বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছিলেন ঐচ্ছিক হিসেবে শিক্ষা কার্যক্রমে। তিনি যখন কার্যক্রমে অংশগ্রহণ করেন, তারপর থেকে দেখা গেল তার এই উদ্যোগটি বা কাজটি, বইটি অনেক চলেছে বাজারে। কিছুদিনের মধ্যে প্রায় 8000 কপি বই শেষ হয়ে গিয়েছে। তিনি পরবর্তীতে যখন আবার 4000 কপি ছাপালেন, তখন দেখা গেল যে বইটি আর বিক্রয় হচ্ছে না। যখন বইটি বিক্রয় হচ্ছে না, তখন তিনি খোঁজ নিয়ে দেখলেন যে বাজারে একটি নকল বই এসে গেছে এবং বইটির দাম তার বই তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই কম। এই যে কাজটা হয়েছে, এই কাজের জন্য তিনি জানতেন, তিনি যদি তার বইয়ের কপিরাইট আইনে সংরক্ষিত করতেন বা সংরক্ষণ করতেন, তাহলে তিনি আইনত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু এখন আর তিনি আইনত কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তো এই যে সমস্যাটা তিনি পড়েছেন, যে তার বাজারে একটি নকল পণ্য এসে গেছে কিন্তু তিনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি, তাকে কপি করা হয়েছে, সেই ঝামেলা থেকে বাঁচার জন্যই আমরা আইনগত দিকটাকে বিবেচনা করব। এখন দেখো, এর প্রথম যেটা হচ্ছে লাইসেন্স। এই লাইসেন্স বিষয়টা কি? লাইসেন্স বিষয়টা এরকম যে লাইসেন্স কখন করতে হয়। আমরা আগেই জেনেছি যে ব্যবসার প্রকারভেদগুলোর মধ্যে আমরা পড়েছিলাম। ব্যবসা প্রকারভেদ হচ্ছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, সমবায় ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা। এই যে বিজনেসগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং পড়েছি। এখন দেখো, এই সবগুলো ব্যবসায় তৈরি করার পূর্বেই লাইসেন্সের প্রয়োজন। এই লাইসেন্সটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যতটুকু পড়েছিলাম বা জেনেছিলাম যে পৌরসভার ভিতরে হলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স গ্রহণ করতে হয়, বা পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করা যায়। যদিও এই ব্যবসা খুব ছোট, খুব একটা লাইসেন্স লাগে না, তাও একটা ট্রেড লাইসেন্স লাগে। এখন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক নয়। অংশীদারি ব্যবসার লাইসেন্স বাধ্যতামূলক নয়। তারপরেও যদি কেউ চায় যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স ব্যবহার করবে, সেই ক্ষেত্রে তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে নির্দিষ্ট স্থায়ী নিবন্ধকের কাছ থেকে কি করতে পারে, নিবন্ধন করে নিতে পারে। এছাড়া দেখো, আমাদের বাংলাদেশে যে যৌথ মূলধনী কারবার আছে, সেই যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করি, বা যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে যৌথ মূলধনী কারবারকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, মনে আছে তোমাদের? একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই দুই ধরনের কোম্পানির মধ্যে একটা পাবলিক, একটা প্রাইভেট, এই দুই ধরনের কোম্পানির মধ্যে আমরা নিবন্ধনের পদ্ধতিও দুই রকম। যদি দেখো, এই আইনের আওতায় যদি নিয়ম অনুসারে একটা কি দিতে হবে, ফি দিতে হবে। দলিলাদি এবং প্রমাণ পরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধন তারা ইস্যু করবে। কিন্তু কোম্পানি নিবন্ধকের ভূমিকায় আমরা সবসময় মনে রাখবো যে যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে তারা নিবন্ধন করতে হবে জয়েন্ট স্টক কোম্পানির থেকে। জয়েন্ট স্টক কোম্পানির থেকে নিবন্ধন গ্রহণ করতে হয় যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন প্রবর্তক এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন থাকতে হয়। এই যৌথ মূলধনী তো আমরা আগেও এই জিনিসগুলো পড়েছি যে প্রাইভেটে কতজন থাকতে হবে, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কতজন থাকতে হবে। আচ্ছা, সেগুলো সেই পুরাতন পড়াই মনে করে দেওয়ার মতো একটা জিনিস। আমরা ধারণা জানলাম, লাইসেন্স সম্পর্কে জানলাম, যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন সম্পর্কে জানলাম। এখন মূলত
আমরা যে দুইটা জিনিস সম্পর্কে জানবো, একটা হচ্ছে এটা আর এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং ব্যবসার আইনগত দিক থেকে পরীক্ষায় বারবার এই দুইটা প্রশ্ন আসছে। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে বিগত সালের যে বোর্ড পরীক্ষাগুলো এসেছে সেগুলোতে এই ফ্র্যাঞ্চাইজিং কি, ফ্র্যাঞ্চাইজর কি, ফ্র্যাঞ্চাইজর চুক্তি কি, বৈশিষ্ট্য কি, এগুলো বারবার পরীক্ষায় এসেছে। আমরা সেগুলো সম্পর্কে জানবো। দেখো ফ্র্যাঞ্চাইজিং কি। প্রথম প্রশ্নটা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিং সম্পর্কে আমরা জানবো যে ফ্র্যাঞ্চাইজিং বিষয়টা কি। এই ফ্র্যাঞ্চাইজিং বিষয়টা হচ্ছে, দেখো আমেরিকার কেএফসি বড় একটা বিজনেস, বাংলাদেশে তুমি এই বিজনেসটাকে আনতে চাও। তুমি যদি বাংলাদেশে কেএফসির মতো সুস্বাদু চিকেন ফ্রাই বানাইতে চাও, তবে তোমাকে কি করতে হবে? ওই আমেরিকার কেএফসি কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। ওখানে যোগাযোগ করার পর তারা তোমাকে বেশ কিছু জিনিস শর্ত আকারে দিয়ে দিবে যে না, আমাদের মতো ফুড বানাইতে গেলে আমাদের নিয়ম নীতি ফলো করতে হবে। তাদের স্বাদ, তাদের গুণাগুণ, তাদের মান, এই সবগুলো ঠিক রেখে যদি তুমি পণ্য বানাইতে ইচ্ছুক হও, তখন তারা তোমাকে কেএফসি নাম, কিন্তু তুমি ভিন্ন নাম ব্যবহার করতে পারবে না। তোমাকে ওই নামটাই ব্যবহার করতে হবে। আমেরিকায় কেএফসি, ভারতে আসলেও কেএফসি, বাংলাদেশে আসলেও কেএফসি, বা বিশ্বের যে কোনো দেশে গেলে সেটা কেএফসি নামে পরিচালিত হবে। ঠিক আছে? কিন্তু তুমি যদি সেটা তোমার কাছে এনে বানাইতে চাও, তখন দুইটা জিনিস হয়ে যায়, যে তারা হয় ফ্র্যাঞ্চাইজর আর তুমি হবে ফ্র্যাঞ্চাইজি। যে এটা আনবে সে ফ্র্যাঞ্চাইজি, যার প্রতিষ্ঠান সে ফ্র্যাঞ্চাইজি। এখন সংজ্ঞাটা এরকম হয় যে ফ্র্যাঞ্চাইজিং কি বা ফ্র্যাঞ্চাইজর কি। কে, আমরা কে শব্দটা বুঝলাম। উদাহরণস্বরূপ বললাম যে আমেরিকার যারা কেএফসি বানায়, কেএফসি কোম্পানির মালিক, তারা ফ্র্যাঞ্চাইজর, আর বিভিন্ন দেশে যখন এটা যাবে তারা ফ্র্যাঞ্চাইজি। এটা যে কোনো দেশ হতে পারে, যে কোনো পণ্য হতে পারে। এই উদাহরণটা যদি মনে থাকে, এখান থেকে আসা নৈর্ব্যক্তিকের উত্তরগুলো দিতে পারবে। ওকে, এরকম বেশ আরো কিছু জিনিস আছে, যেমন ব্র্যান্ড বক্স, পিৎজা হাট, হ্যাঁ, তারপর কেএফসি, ক্যানাচকি, এই সবগুলোকে আমরা ফ্র্যাঞ্চাইজি ব্যবসা বলে থাকি। এই সবগুলোকে আমরা কি ধরনের ব্যবসা বলে থাকবো? ফ্র্যাঞ্চাইজি ব্যবসা বলে থাকবো। এই ফ্র্যাঞ্চাইজি ব্যবসা আর ফ্র্যাঞ্চাইজির ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে। এখন দেখো সেই বৈশিষ্ট্যটা মূলত হচ্ছে চুক্তি। কি ধরনের চুক্তি? তাদের মধ্যে চুক্তি। এটা ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজরের মধ্যে চুক্তি। কার মধ্যে চুক্তি? ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজরের মধ্যে চুক্তি। ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজরের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হবে, ঠিক এইরকম একটা চুক্তি যে তারা তাদের একই মানের পণ্যের সেবা দিবে। পণ্যের স্বাদের কোনো ভিন্নতা হবে না, পণ্যের মানের কোনো ভিন্নতা হবে না, এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। এই ধরনের যে চুক্তি, সেটাকেই বলে ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজরের মধ্যে একটা চুক্তিপত্র তৈরি হবে। এছাড়া আছে ব্র্যান্ডেড পণ্য বা সেবা। ওরা যে ব্র্যান্ড, আমাকেও সেই ব্র্যান্ডটাকে মেনে চলতে হবে এবং সেই সেবাটাই দিতে হবে যেটা আমেরিকার কেএফসিরা দেয়। আমি ভিন্ন হতে পারবো না। ওই জন্য তারা মাঝে মাঝে মনিটরিং করে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। যদি এক চুলো ভিন্নতা ওরা পায়, তারা যখন ওই ভিন্নতাটাকে আনবে, তখন আর তোমাকে ব্যবসা করতে দিবে না। চুক্তিপত্র কি করে দিবে? বাতিল করে দিবে। এজন্য বলে ব্র্যান্ডেড পণ্য বা সেবা। ওরা সবসময় জিনিসটাকে খেয়াল রাখে, পণ্য বা সেবার মান কি হতে হবে? গুণগত এবং 100% সঠিক হতে হবে। এবং এই যে ফ্র্যাঞ্চাইজার কর্তৃক যে মনিটরিংটা, এটা ওরা সারা বিশ্বে করে থাকে। এবং ফ্র্যাঞ্চাইজার কর্তৃক কিছু লোক সারা বিশ্বে ওরা ফি নির্ধারণ করা, ফি আনা, ফির জন্য কাজ করা, বা এই চুক্তিপত্রের মনিটরিং গুলো কাজ করে থাকে।
এবং দেখা গেল যে কোনো ধরনের টেস্টের যে তারতম্য হলো, তখন তারাও সেটা কি করে, আবার পুনরায় ঠিক করে দেয়। যদি ভুল হয় জরিমানাও কিন্তু হয়। আচ্ছা, তো আমরা যেটা জানবো যে ফ্র্যাঞ্চাইজর কি ধরনের চুক্তি নির্ধারিত করে। আমরা ফ্র্যাঞ্চাইজরের বৈশিষ্ট্যটা জানলাম যে 3টা বৈশিষ্ট্য হচ্ছে চুক্তি, ব্র্যান্ডেড পণ্য বা সেবা প্রদান করা, আর ফ্র্যাঞ্চাইজর কর্তৃক মনিটরিং। কিন্তু এই যে এত বড় একটা চুক্তিপত্র তৈরি করে, এই চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে আমরা এটাই জানবো যে ফ্র্যাঞ্চাইজরের কি কি ধরনের চুক্তি নির্ধারিত থাকে। এক, তারা প্রথম যখন শুরু করবে তখন একটা নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট একটা ফি প্রদান করে তোমাকে কেএফসির ব্র্যান্ডটা এই দেশে আনতে হবে। যখন কেএফসির ব্র্যান্ড তুমি এই দেশে আনলে, তুমি কি এটার কাজ শুরু করলে, তখন তোমার কি করবে, বিজনেস ডেভেলপ করবে, তখন মাসিক ইনকামের উপর একটা ফি ওদেরকে প্রদান করতে হবে। দেখো তাহলে ফিটা কয় ভাবে প্রদান করা হলো, 2 ভাবে। একবার নির্দিষ্ট ফি জমা দিয়ে তুমি ফি আনলে, আরেকবার মাসিক হারে ফি প্রদান করলে। এই হচ্ছে ফি এর যে ফ্র্যাঞ্চাইজের যে একটা চুক্তি সেটা। কোনো কারণে তুমি যদি ফি প্রদান করতে অসমর্থ হও, তখন কিন্তু তারা আবার কি করে যে এই চুক্তিপত্র বাতিল করে। যদি সময় যাও সেটা দিলে, মুনাফা অর্জনই তো আমাদের একমাত্র উদ্দেশ্য। তারপরেও তুমি যেদিন থেকে মানে ফি প্রদান করবে সেদিন থেকেই কি করতে পারবে, কাজ করতে পারবে। এখন দেখো বিনিয়োগ, কে এই ব্যবসায় বিনিয়োগটা করে, এই ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজর ব্যবসায় কে বিনিয়োগ করে। একটু খেয়াল করলে তুমি দেখতে পারবে ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজরের ব্যবসায় বিনিয়োগটা কে করে, ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ করে। ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করলেই ফ্র্যাঞ্চাইজর কি করে, এই চুক্তিপত্র প্রদান করে এবং তার পণ্য ব্যবহারের অনুমতি প্রদান করে। এখন দেখো দক্ষ যে পণ্য এবং সেবা, দক্ষ পণ্য এবং সেবা প্রদানের যে চেষ্টা সেটা করতে হবে। তাদের কথা আমি আগেই বলেছি, আমার পণ্যের মানদণ্ড একদম ফার্স্ট ক্লাস হতে হবে, 100% হতে হবে। পণ্যের মানদণ্ড খারাপ হওয়া যাবে না, তখন তাহলে কি হবে, আমেরিকার যে কেএফসি তাদের মান খারাপ হবে। এজন্য তাদের যে দক্ষ সেবা এবং দক্ষ কারিগরকেই দিবে, যারা এই টেস্টটাকে সম্পূর্ণ পরিমাণে আনতে পারবে। এবং কারিগরের যে ওই চিন্তা যে তারা কিভাবে কাজ করবে, ওই কাজটাই তারা করতে পারে। এখন দেখো যে তাদের বিনিয়োগ করতে রাজি হবে, দক্ষ জনবল লাগবে। এছাড়া দেখো চুক্তি বাতিলের যে একটা থাকবে। এছাড়া এটা একটু বলে নি, এলাকা নির্ধারণ যে কাঠামোটা, তুমি কেএফসি বাংলাদেশে এনেছো, ভালো কথা, কিন্তু কেএফসি বাংলাদেশে এনে কোন এলাকায় তুমি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে, কোথায় করবে, কার মাধ্যমে করবে, হ্যাঁ, অবকাঠামোটা কিরকম হবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু পণ্যের সেবা কার হতে হবে, ফ্র্যাঞ্চাইজরের মতোই হতে হবে। এছাড়া দেখো চুক্তি বাতিলের যে একটা কথা থাকে, একটু আগেই বলেছি, নির্দিষ্ট ফি না দিতে পারলে চুক্তি বাতিল, তাদের যে দক্ষ জনবল বা সেবার তারতম্য হলে চুক্তি বাতিল হতে পারে, বা বিভিন্ন কারণে এই ধরনের চুক্তি বাতিল হতে পারে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি শুধু আইটেম সমূহ বিক্রয় করা যাবে পারবে যা ফ্র্যাঞ্চাইজর গ্রহণযোগ্য মনে করবে। এখন দেখো আমেরিকার কেএফসি ব্র্যান্ডে অনেক ধরনের ফুড আইটেম থাকে। এখন সে যেগুলোকে আনবে এবং সে শুধু সেগুলোকেই ব্যবহার করতে পারবে, অন্যগুলো ব্যবহার করতে পারবে না, এই কথাটা এখানে উল্লেখ থাকে। এছাড়া দেখো ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের আইনগত ধারণা অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী নিবন্ধন করে ব্যবসা শুরু করতে পারে। উদাহরণ বলা যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে রেজিস্টার অফ জায়ান্ট স্টক কোম্পানি থেকে করতে পারে। এবং ফ্র্যাঞ্চাইজিং এর মাধ্যমে ব্যবসা শুরু করার অনেকগুলো সুবিধা আছে। এখানের যে ব্যবসাগুলো, এই সুবিধাগুলো হলো, 1, ব্র্যান্ডেড পণ্য বাজারজাতকরণের সুবিধা, কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার একটা সুবিধা থাকে, ফ্র্যাঞ্চাইজারের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত পরামর্শ নেওয়ার একটা সুবিধা থাকতে পারে। এছাড়াও যে কোনো সময় অর্থায়নের ব্যবস্থা অন্যতম হতে পারে। অসুবিধাও কিছু আছে, অসুবিধাগুলোর মধ্যে হলো মনিটরিং, চুক্তিপত্রের শর্ত ভঙ্গ হলে ব্যবসা
চুক্তি বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও আরো যে জিনিসগুলো আছে সেগুলো বিদেশে এই জাতীয় ব্যবসা জনপ্রিয়তা লাভ করলেও আমাদের দেশে এখন অব্দি এই ব্র্যান্ডেড পণ্য পিৎজা হাট বা কেএফসি, ক্যান্টাকি এই ধরনের ব্যবসা সেই রকম বিস্তার লাভ করতে পারেনি। এর একটা কারণ হচ্ছে বাংলাদেশে মানুষ এখনো সেরকম ভাবে এই চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করে না। এছাড়াও আমরা আজকে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মেধা সম্পদ। তবে আরেকটু বলে রাখি যে আমরা যে ফ্র্যাঞ্চাইজর এই জায়গাটাকে খুব ভালো করে পড়বো, যে আমরা জানতেই হবে ফ্র্যাঞ্চাইজি কি, ফ্র্যাঞ্চাইজর কি, ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার যে চুক্তি বা বৈশিষ্ট্যগুলো আছে, ফ্র্যাঞ্চাইজরের যে চুক্তিগুলো আছে, আমরা সেই সম্পর্কে খুব ভালো করে জানবো, আমরা পড়িয়েছি এবং জানবো। এছাড়া দেখো আরেকটু ছোট্ট একটা জিনিস আমি বলে নিই, মেধা সম্পদ। মানুষের মেধা মনন দ্বারা সৃষ্ট কাজকে মেধা সম্পদ বলে এবং এই মেধা সম্পদের অন্তর্ভুক্ত হচ্ছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট। তিনটা জিনিস মেধা সম্পদের অন্তর্ভুক্ত, তিনটা জিনিস হচ্ছে প্যাটেন্ট, আবার বলছি প্যাটেন্ট, ট্রেডমার্ক আর হচ্ছে কপিরাইট। আমরা এটা সম্পর্কে পড়বো আগামী ক্লাসে যে মেধা মনন কি। তবে বাংলাদেশে এই মেধা সম্পদের জন্য একটা দিবস পালন করা হয় 26 এপ্রিল, বাংলাদেশে মেধা সম্পদ দিবস পালন করে এবং এই মেধা সম্পদ পালনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তাদের পণ্য যেন চুরি না হয়ে যায়, নকল না হয়। এই জন্যই আমরা এই মেধা সম্পদটাকে ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে।